বাংলাদেশে আছে যার বর্তমানে ইনকামের সবচাইতে বড় খাত হচ্ছে ইউটিউব? না, একটা চ্যানেলের নাম বলেন। প্রতিটা চ্যানেল তাদের ইউটিউবের উপর এখন ডিপেন্ডেন্ট। আপনি সারা অফিস যদি নাকি ইউটিউবের টাকায় চালাতে পারেন, আপনি কথিত সাংবাদিক হন না? আমি ইউটিউবে সাংবাদিকতা করলে কথিত সাংবাদিক হয়ে যাই না? আর এই প্রেস ক্লাবের যেসব সাংবাদিক বলতেছেন, এগুলোর বিচার হবে। আজকে এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে আলোচিত ঘটনা হওয়ার দরকার ছিল, সেনা প্রধান নিজে বলেছেন যে প্রধানমন্ত্রী তাকে গুমের নির্দেশ দিয়েছেন, তাকে দিয়ে গুম করিয়েছেন। এটার কোনো বিচার নাই? এটার জন্য প্রয়োজন, বেশিরভাগ মানুষের ধর্ম হচ্ছে ইসলাম। এই পাক ভারত উপমহাদেশে হিন্দুত্ববাদ বা উগ্র ব্রাহ্মণ্যবাদ যেটাকে বলি, সব জায়গায় বিস্তার করতে সক্ষম হয়েছে, কিন্তু আমাদের এই বাংলায় এটা কিন্তু কখনোই এটা ডমিনেন্ট শক্তি হিসেবে আসে নাই। 200 বা 300 বা 1000 বছরের যদি হিস্ট্রি আমরা বিশ্লেষণ করি, তো আমরা যেটা বলি আজকে এই 71 টেলিভিশনের যে বর্জনের যে এই ঘোষণা, এটি নুরুল হক নূর হয়তো উচ্চারণ করেছেন, কিন্তু এই বর্জন কিন্তু অলরেডি আলেম সমাজ কিন্তু তারা এটাকে স্বীকৃতি দিয়েছেন। বিশিষ্ট কয়েকজন আলেম কিন্তু আমি দেখেছি যে বর্জনের ঘোষণা দিয়েছেন। কিন্তু এই বর্জন নিয়ে আমাদের সাংবাদিক সমাজ বা আওয়ামীপন্থী সাংবাদিকরা কেন এত উচ্ছ্বসিত হচ্ছেন, কেন এত মাঠে নেমেছেন, এজেন্ডা নিয়ে নেমেছেন? আমি একটু স্মরণ করে দিতে চাই, এই বর্জন নিয়ে আপনারা কেন এত সোচ্চার হচ্ছেন? এই বর্জনের রাজনীতি তো আজকের না। মাওলানা আব্দুল হামিদ খান ভাষা নিয়েও পত্রিকা পড়িয়েছেন, পত্রিকা বর্জনের ডাক দিয়েছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু তিনি পত্রিকা যেমন চ্যানেল RTV, আপনার NTV, তাদেরকে কিন্তু বিরোধী দল থাকার সময় কিন্তু তিনি বর্জন করেছিলেন, তাদেরকে প্রবেশ করতে দেননি। বর্তমান সময় ডেইলি স্টার, প্রথম আলো, তাদেরকে কিন্তু প্রধানমন্ত্রীর অফিস থেকে কিন্তু বর্জন করা হয়েছে। তখন তো আপনাদের কোনো বক্তব্য দেখি না। এমনকি দিগন্ত টেলিভিশন, আমার দেশ, আপনার ইসলামিক টেলিভিশন, এই শাহবাগের মঞ্চে যখন বর্জনের ঘোষণা দিল, তখন তো সাংবাদিক নেতারা কোনো বক্তব্য দেন নাই। বন্ধ করে পরে বর্জন না, শুধু বন্ধ করে পর্যন্ত দেওয়া হলো, চ্যানেল 1 বন্ধ করে দেওয়া হলো, তখন তো কোনো বক্তব্য শুনি নাই। আমি গণমাধ্যমের কর্মী হিসাবে কোনো গণমাধ্যম বন্ধ হয়ে যাক তার পক্ষে নেই। আমি মুক্ত গণমাধ্যম, আমি চাই একটি প্রতিযোগিতাপূর্ণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, বহুমাত্রিক, বহুমতের সমন্বয়ে একটি গণমাধ্যম থাকবে। সব চ্যানেল একই পক্ষে কথা বলবে, এটা আমি চাই না। সেই জায়গায় 71 টেলিভিশন থাকবে, কিন্তু ন্যাশনাল ইন্টিগ্রিটি, ন্যাশনাল সংহতি, জাতীয় সংহতি যেটাকে ধ্বংস করে, আমাদের একটা ইউনিক আইডেন্টিটি, আমরা বাংলা ভাষাভাষী, আমাদের ইসলাম, এর বিরুদ্ধে এটা কথা বলা মানে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলা। এর বিরুদ্ধে কথা বলা মানে আমাদের জাতীয় সংহতিকে বিনষ্ট করা। এই ডিভাইড এন্ড রুল ব্রিটিশটা করেছিল, যার ফলে যার পরবর্তীতে ভারত এখন বাংলাদেশের জাতীয় সংহতিকে বিনষ্ট করে, বাংলাদেশের জাতীয় সংহতিকে ধ্বংস করবার মধ্য দিয়ে বাংলাদেশের আধিপত্য বিস্তার করতে চায়। যার অংশ হিসেবে তারা আওয়ামী লীগকে বেছে নিয়েছে। আওয়ামী লীগ মাঝে মাঝে তাদের, বেশিরভাগ সময় তাদের কথা শুনে মাঝে মাঝে আবার ইউটার্ন করে ফিরে আসে। আমি মনে অনেক বেশি বলি আনসারি না, আপনি ঠিক আছে। যে বিষয়টা আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, যে ধরুন দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে গেল, ইসলামিক টিভি বন্ধ হয়ে গেল, 21 টেলিভিশনের উপর হামলা হলো, আমাদেরকে জেলে নিয়ে গেল, রাষ্ট্রদ্রোহের মামলা দিল, 21 টেলিভিশন গায়ের জোরে দখল করলো, তো কোন সাংবাদিক নেতাদের কিন্তু কোনো সারা শব্দ ছিল না, না, সবাই তখন মহা চুপচাপ, মনে হচ্ছিল যেন সঠিক কাজটি হয়েছে। তো নূর এই প্রোপাগান্ডা মেশিন বয়কটের ডাক দিয়েছে, বর্জনের ডাক দিয়েছে। এর আগেও বিভিন্ন মহল থেকে, যেমন আনসারি বলছিলেন যে ওলামায়ে কেরামদের পক্ষ থেকে বলা হয়েছে। তো আজকে দেখলাম কি সাংবাদিক কুদ্দুস আফরাদ, সাজ্জাদুল ইসলাম না আলম তপু, এরা মিলে বিবৃতি দিচ্ছে যে ইহা অন্যায়, ইহা মহা অন্যায়, গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ, ইত্যাদি ইত্যাদি, কি যেন বলতেছে। এগুলো পড়ার রুচি হয় না। আমার সহকর্মী ইলিয়াস কিন্তু প্রাথমিক বক্তব্যটা উঠিয়েছিলেন যে আওয়ামী পন্থী বা বিশেষ করে ভারতপন্থী, ভারতপ্রেমী আমাদের সাংবাদিক সমাজ কিন্তু আমাদের সাংবাদিক সমাজে ডমিনেট করে সব সময়ের জন্যই। যার ফলশ্রুতিতে কি হয়েছে, সাজ্জাদ আলম খান তপু হয়তো মনে প্রাণে চাননি বিবৃতিতে দিতে, বা কুদ্দুস আফরাদ ভাই হয়তো চাননি। আমি ইউনিয়নের রাজনীতি করি, তো কিন্তু তারা তাদের ভোটের রাজনীতির হিসাব করে দেখেছে যে আমরা যদি এই বিবৃতিটি না দিই, তাহলে ভোটের মাঠে আগামীতে আমাদেরকে পস্তাতে হবে। আমি এই জায়গায় দ্বিমত করছি যে উনি চাননি বলে কোনো কথা নাই, উনি চেয়েছেন বলে উনি স্বাক্ষর করেছেন, সজ্ঞানে উনি স্বাক্ষর করেছেন। তো এখানে যদি কোনো ইল মোটিভ থাকে, ভোটের রাজনীতিও যদি থাকে, উনি গণমাধ্যমের
বিরুদ্ধেই যখন বন্ধ হয়ে গেল তখন তিনি বললেন না এখন ওনার এত প্রীতি কেন বাইরে উঠলে এটা আমরা বুঝলাম না। ইলিয়াস, আপনি কি মনে করেন? আমি তো আসলে একটু ভদ্রভাবে কথা বলতে চাই, কনক ভাইয়ের সাথে মানে অভদ্র হয়ে কথা বলতে চাই না। বিষয় হচ্ছে বাংলাদেশের যেসব সাংবাদিকরা এখন আছে এদেরকে আমি সাংবাদিক মনে করি না। তারা আমাদেরকে বলে থাকেন যে কথিত সাংবাদিক, তারপরে অনলাইন ব্যক্তিত্ব, তারপরে সোশ্যাল ওয়ার্ক, এই কি অ্যাক্টিভিস্ট এইসব বলে। সাংবাদিক বলতে শরম করে। শরম কিসের জন্য করে? সাংবাদিক বলতে আমরা ইউটিউবে টাকা খাই এই জন্য, আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি এই জন্য। একটা চ্যানেল বাংলাদেশে আছে যার বর্তমানে ইনকামের সবচাইতে বড় খাত হচ্ছে ইউটিউব না, একটা চ্যানেলের নাম বলেন। প্রতিটা চ্যানেল তাদের ইউটিউবের উপর এখন ডিপেন্ডেন্ট। আপনি সারা অফিস যদি নাকি ইউটিউবের টাকায় চালাতে পারেন, আপনি কথিত সাংবাদিক হন না। আমি ইউটিউবে সাংবাদিকতা করলে কথিত সাংবাদিক হয়ে যাই না? আর এই প্রেস ক্লাবের যেসব সাংবাদিক বলতেছেন এগুলোর বিচার হবে। আজকে এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে আলোচিত ঘটনা হওয়ার দরকার ছিল, সেনাপ্রধান নিজে বলেছেন যে প্রধানমন্ত্রী তাকে গুমের নির্দেশ দিয়েছেন, তাকে দিয়ে গুম করিয়েছেন। এটার কোনো বিচার নাই। এটার জন্য প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়া সম্ভব। এবং মানে এই জায়গাটা আমি যে কারেকশন দিতে চাই, সেনাপ্রধান যেটি বলেছেন যে গুম খুনের সঙ্গে প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা উপদেষ্টা তিনি সরাসরি ভাবে যুক্ত এবং তার নির্দেশেই ব্রিগেডিয়ার জিয়া সহ একটা গ্রুপ এই কাজটি করছে। যেহেতু প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা এর সঙ্গে মূল ব্যক্তি, সেহেতু এই দায়িত্ব প্রধানমন্ত্রীর উপরে বর্তায়। অবশ্যই, কারণ হচ্ছে বাংলাদেশে অলিখিত ভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই ডিফেন্স মিনিস্টার হচ্ছে কি এই তারেক সিদ্দিক। সো সে করা মানে হচ্ছে শেখ হাসিনা পরিবারের মানুষ, সে তাকে দায়িত্ব তো আর এমনিতে দেওয়া হয়নি। অতএব শেখ হাসিনা কিছুই জানে না। বাংলাদেশের একটা মানে কমন একটা যে ধারাবাহিকতা, সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়টা সবসময় প্রধানমন্ত্রী নিজে রাখেন। প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশে অন্য কোনো মন্ত্রীকে দেওয়া হয় না। সে আমি আমার ছোটবেলা থেকে দেখে আসছি, সেই খালেদা জিয়া থেকে শুরু করে আজ পর্যন্ত। কারণ এটা একটা সেন্সিটিভ জায়গা। সো এই সেন্সিটিভ জায়গার খবর শেখ হাসিনা রাখেন না, এটা যদি পাগলে বলে তারপরে বিশ্বাস করতে হবে, আমি বিশ্বাস করব না। অতএব সেটা তিনি জানেন। আর যদি নাও জেনে থাকেন, রাষ্ট্রের এত বড় একটা জায়গায় থেকে সেনাপ্রধান কে বলল সেই কথা শুনে সে গুম খুন করতে পারে না। এটার জন্য আন্তর্জাতিক আদালত পর্যন্ত তাকে আসতে হতে পারে। আর যেই ব্যক্তি এই কথাগুলো বলছেন, যার সাথে কথা বলেছে, আপনার অনুষ্ঠানেই দেখেছি যে তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ এটা উনার বক্তব্য এবং সেনাপ্রধানের ভয়েস সেটা। তিনিও হয়তো, আমাদের বিশ্বাস, আন্তর্জাতিক আদালতে যদি মামলা হয় তাহলে তিনি গিয়ে সাক্ষ্য দেবেন। অতএব আলোচনা কিন্তু সেটা নিয়ে হওয়ার দরকার ছিল, সেটা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। সেটা নিয়ে কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে কোনো আলোচনা নাই। আর ভাই ভালো দোষ তো একজন করেছে, সেটা আজিজ বলুক অথবা তারেক সিদ্দিক বলুক, যে কোনো একজন, সেটা নিয়ে তো কথা বলতে হবে। এটা রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেই জায়গা নিয়ে কথা নাই। এখন সাংবাদিকদের আলোচনা এসেছে কেন ৭১ টেলিভিশনকে মানুষ বয়কট করছে। আপনারা যে কথাগুলো বললেন না, এর আগেও বিভিন্ন টেলিভিশনকে বয়কট করা হয়েছে, সেটা বিশেষ কিছু জায়গা থেকে বয়কট করা হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে ধরুন প্রধানমন্ত্রী কার্যালয়ে যেতে দেয় নাই, ওই যৌন জাগরণ মঞ্চে যেতে দেয় নাই, যেমন আমাদের ইটিভিও একসময় তারা বয়কট করেছিল। এইভাবে তারা ইসলামিক টেলিভিশন, দিগন্ত টেলিভিশন এগুলোকে যেতে দেয়নি। তো সেটা বিশেষ একটা জায়গায়। কিন্তু এবার যে খেলাটা শুরু হয়েছে, ৭১ টেলিভিশন টিকবে না। কারণ আমি সহ অনলাইনে যারা কাজ করে, আমার বিশ্বাস প্রতিটা দেশপ্রেমিক ইউটিউবার সবাই এটার বিরুদ্ধে কাজ করছে এবং তাদের যে সাবস্ক্রিপশনের যে সংখ্যা এবং ফলোয়ারের যে সংখ্যা, সেটা যেভাবে হুহু করে নামছে, তাদের টেলিভিশন টিকবে না। এবং আমি একটা ভিডিও আপলোড দিচ্ছি একটু পরেই, সেটাতে আমরা বলেছি যে মেঘনা গ্রুপ যদি ৭১ টেলিভিশনকে ফিনান্স করা থেকে বের হয়ে না আসে, তাহলে মেঘনা গ্রুপের যেসব পণ্য আছে সেগুলো আমরা বয়কটের ডাক দেব। এখন এবারের বয়কটটা কিন্তু অন্যরকম। অন্যবারের বিশেষ বিশেষ জায়গা থেকে বয়কট, এবারের সাধারণ মানুষ যারা আছে তারা বয়কটের ডাক দিয়েছে। অতএব আপনারা যতই চাপাচাপি করেন, সাংবাদিক নেতারা আপনারা বিজ্ঞপ্তি দেন আর টকশো করেন, লাভ হবে না। এটা একটা জায়গায় গিয়ে ঠেকবে, কারণ এবার সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। আমি একটু যোগ করতে চাই বিষয়টা। জি, তার আগে আমি একটু বলতে চাই যে দর্শক, আমি লিংক দিয়ে দিচ্ছি এখানে, আপনারা যারা আমার সঙ্গে
কমেন্টসে একটি লিংক আমি শেয়ার করছি আপনাদের সাথে। আপনারা যারা এই অনুষ্ঠানে যোগ দিতে চান তারা সেই লিংকটি ফলো করে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। জি আনসারি। জি, ইলিয়াস তো অনেক জনপ্রিয় মানুষ এবং খুব খুব সুন্দর করে বলে, আমি হয়তো অত সুন্দর করে বলতে পারি না, বাট আমি যে বিষয়টা যেভাবে দেখি আর কি, দেখেন ৭১ টেলিভিশন যে এজেন্ডা সেটিং এর যে কাজটা করেছে সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধকে ইসলামের প্রতিপক্ষ হিসেবে তারা দাঁড় করিয়েছে। এই কথাটা কিন্তু, এই রাজনীতিটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এবং মুক্তিযুদ্ধকে ইসলামের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছে। আপনি দেখেছেন যে ডক্টর কামাল হোসেন একজন দেশপ্রেমী, বাংলাদেশের সংবিধান প্রণয়তা, একজন সিনিয়র প্রাজ্ঞ মানুষ, বঙ্গবন্ধুর সহচর, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে সম্মান করেন। খামোশ বলার কারণে তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, ৭১ টেলিভিশন বারবার এই খামোশ এই ভিডিও ক্লিপটি প্রচার করে তাকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। মইনুল হোসেন তিনি একটি কথা বলেছেন, তাকে কি নির্মম ভাবে জেলে নেওয়া পুরানো হলো। এটা কিন্তু এজেন্ডা সেটিং করে কিন্তু করা হয়েছে। আপনি দেখেন অধ্যাপিকা ডক্টর দিলারা হোসেন, তিনি একজন রাষ্ট্রবিজ্ঞানী, সিনিয়র অধ্যাপক, তিনি টক শোতে অপিললি তিনি বলেছেন যে আমি এখানে ৭১ টেলিভিশন সভ্য মানুষ এখানে বসতে পারে না। আপনি দেখবেন এজেন্ডা সেটিং কিভাবে করে। করোনার সময় কি বলা হলো, যে করোনায় আক্রান্ত যেসব লোকেরা মারা যাবে তাদেরকে পুড়িয়ে দেওয়া যেতে পারে। অথচ আপনি এই নিউ ইয়র্কে ছিলেন, নিউ ইয়র্কের একটি মুসলমানের লাশ দাফন, মানে আমাদের ইসলামের রীতিনীতি অনুযায়ী দাফন ব্যতীত একটি লাশও কি আপনার দাফন করা হয়েছে? এরকম একটি ঘটনা দেখাতে পারবেন? আমাদের কমিউনিটির প্রায় ৩৫০ লোক মারা গিয়েছিল যখন বন্ধুর কাছে যেতে পারতো না, আমরা উপরতলার লোক নিচের তলা যেতাম না, সেই সময়ও কিন্তু এই কমিউনিটির কিছু মানুষ রাস্তায় নেমে এসেছিল, তাদেরকে দাফন করেছিল। এগুলো কিন্তু ডিইসলামাইজেশন প্রসেসের অংশ হিসেবে করা হচ্ছে। এই পলিটিক্সটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। আমি আরেকটু কথা বলি, এই যে মাহমুদুর রহমান মান্না সাহেবের যে ভিডিও মানে ফোন আলাপটি কারা সম্প্রচার করেছিল এবং যার কারণে তাকে জেলে যেতে হয়েছে, ঠিক এমনি ভাবে প্রধানমন্ত্রী টু আমাদের সাবেক প্রধানমন্ত্রী যে ফোন আলাপ ফাঁস হয়েছে, মানে জাতিকে বিভক্ত করার জন্য, যেখানে একটা মিডিয়া ইন্টিগ্রেশনের দায়িত্ব পালন করবেন, যেখানে একটি মিডিয়া গণতান্ত্রিক পরিবেশের জন্য কাজ করবেন, সেখানে একটি মিডিয়া জাতীয় সংহতি বিনষ্ট, ডেমোক্রেসির বিপরীতে কাজ করেছেন। তো এই পুঞ্জীবিত ক্ষোভটি হয়তোবা নুরুল হক নুরুর মুখ দিয়ে বেরিয়েছে, আমি এটা মনে করি, যার কারণে আজকে কিন্তু তার এই দাবি জনসমর্থন পাচ্ছে, তার দাবির পক্ষে কিন্তু মানুষ দাঁড়াচ্ছে। আজকে দেখেন আমার বক্তব্য শুনলে অনেকে বিএনপি জামাত যারা করেন তারা রাগান্বিত পারবেন, তারা কিন্তু জবান স্ট্রোক করেছেন, তারা কিন্তু এই বিষয়ে কোনো বক্তব্য দেন নাই, কিন্তু ঠিকই তার যে সমর্থক শ্রেণী আছেন, তার যে সমর্থকরা আছেন, তারা কিন্তু নুরুর এই বক্তব্যের পক্ষে অবস্থান নিয়েছেন। এটা আমি এবং ভদ্রপন্থীরা যারা কোনো আওয়ামী লীগও করেন না, বিএনপিও করেন না, তারা কিন্তু নুরুল হক নুরুর পক্ষে অবস্থান নিয়েছেন, তার এই পক্ষে। এটি একটি বিশাল মানে উদাহরণ হয়ে থাকবে বাংলাদেশের মধ্যে, যে একটি যেই গণমাধ্যম জনগণের পক্ষে কথা বলার কথা, সে গণমাধ্যম জনগণের বিপক্ষে কথা বললে কি হয়। আমি এটাই বিশ্লেষণ করতে চাচ্ছিলাম আর কি। জি ধন্যবাদ আনসারি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বিষয়টি ইলিয়াস হোসেন উত্থাপন করলেন, যে সেনা প্রধানের একটি ফোনালাপ সাম্প্রতিক সময় আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমি প্রকাশ করেছি, এবং এই বিষয়টি নিয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে বাংলাদেশের এত বড় বড় সাংবাদিক, মহান সাংবাদিক, কারো কোমরে এতটুকু জোর হলো না যে এই বিষয়টি নিয়ে তারা একটা রিপোর্ট করবেন বা একটু আলোচনা করবেন। কারণ এই সেনা প্রধানের মুখ থেকে যেসব তথ্য বেরিয়ে এসেছে সেগুলো নিশ্চয়ই খুবই ভয়াবহ তথ্য, যেগুলো বিশ্লেষণের দাবি রাখে, যেগুলো নিয়ে নিশ্চয়ই অনেক বেশি সিদ্ধান্ত গ্রহণেরও কিছু বিষয় এর সঙ্গে যুক্ত আছে। তো এইসব সাংবাদিকের মুখে আমরা যখন, সাংবাদিক নেতা বা সাংবাদিকদের মুখে যখন আমরা বাংলাদেশ বা দেশপ্রেম বা ইত্যাদি কথা শুনি, তাতে আমরা খুবই আশ্চর্য হই। তো ইলিয়াস, আমাদের সঙ্গে ইতিমধ্যে অনেকেই যোগ দিয়েছেন, এবং যারা যোগ দিচ্ছেন আমি বলছি অনেকেরই স্ক্রিনে কোনো চেহারা নেই এবং ব্লার হয়ে আছে। আপনারা যদি ক্যামেরা যদি অন না করেন, আমি আপনাদেরকে আসলে
স্টুডিওতে নিতে পারবো না, এবং দয়া করে কেউ কোনো গালিগালাজ করবেন না, রীতি মেনে আপনারা কথা বলবেন। আপনারা মানে ভদ্রতার স্ট্যান্ডার্ড রেখে কথা বলবেন। যে যত খারাপ কাজই করুক, আমরা আমাদের মান আমরা বজায় রাখার চেষ্টা করব। প্রথমেই জনাব মোজাদ্দেদ, আপনাকে আমি নিচ্ছি। মোজাদ্দেদ সাহেব, আসসালামু আলাইকুম, আপনার কথা শুনতে চাই। আপনি কোথা থেকে বলছেন? Assalamu alaikum. আমি ইউরোপ থেকে বলতেছি। Suppose I cannot explain the situation. The situation is very complicated. আপনারা যদি একটু দেখেন, আমাদের কেউ বাজেট নিয়ে কথা বলে না বা রিজার্ভ নিয়ে কথা বলে না। রিজার্ভে সে বলছে $40 বিলিয়ন আছে। আমরা কিন্তু কেউ সচক্ষে দেখি না তার জিনিসটা। পাকিস্তানে যখন ইমরান খান ক্ষমতায় নিছে, তখন পারভেজ মোশাররফ বলছে আমাদের 10 বিলিয়ন রিজার্ভ ছিল। যখন সে ক্ষমতায় আসে, সে যে দেখে 3 বিলিয়ন রিজার্ভ। সেই কারণে আজকে পাকিস্তানের ছেলেরা €1 পাঠাইলেও ওরা $250 পায়, কারণ ওদের রিজার্ভ কমে গেছে। এখন যদি শেখ হাসিনা ফল করে, টাকার যদি ইনফ্ল্যাকচুয়েশন হয়, আলুর কেজি অলরেডি $50, সেটা যখন $5000 হবে, তখন আপনার কাছে যদি 1 কোটি টাকাও থাকে, আপনি কিন্তু অ্যাকচুয়ালি ফাঁকা। এই জিনিসটা নিয়ে কেউ কোনো কথা বলতেছে না। আমার ফ্রেন্ড সচিবালয়ে জব করে, ও বলছে যদি দেখতি দোস্ত, দোয়েলের ল্যাপটপ হাজার হাজার পিস পড়ে আছে, এগুলো নিয়ে কেউ কথা বলে না। এইসব যে দুর্নীতিগুলো করছে, স্যাটেলাইটের দুর্নীতি, মানে বিশাল বিশাল দুর্নীতি, ইউ ক্যান নট ইমাজিন। এটা হাজার হাজার কোটি টাকা না, হাজার হাজার কোটি ডলারের দুর্নীতি। এটা আমি তার নাম বললাম না, আপনারা সবাই চিনেন। এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা একটু কথা বলতেন, আমার খুব খুশি হতাম। আর লাস্ট কোশ্চেন একটা, বাংলাদেশে কি কোনো তৃতীয় শক্তি ক্ষমতায় আসবে? যেমন পাকিস্তান আমাদের সাথে, আমি পাকিস্তানের তুলনা করি কি জন্য, পাকিস্তান আর আমাদের রাজনৈতিক পক্ষ অলমোস্ট সেম। যেমন ইমরান খান আসছে, ওরা কখনো চিন্তা করে নাই যে পারভেজ মোশাররফ বাইরের থেকে থার্ড পার্টি আসবে। বাংলাদেশে কি এরকম কোনো তৃতীয় শক্তি ক্ষমতা আসার সম্ভাবনা আছে কিনা, বা যদি আসে, দেশের অর্থনৈতিক অবস্থা যদি নষ্ট হয়ে যায়, রিজার্ভ যদি নীল হয়ে যায়, তখন আমাদের করণীয় কি? কারণ আমরা দেশে টাকা পাঠাই। আপনাকে ধন্যবাদ, কারণ আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন। কারণ হচ্ছে যে, ধরুন আমাদের দেশে দুর্নীতির যে অবস্থা, একটি দুর্নীতির কমিশন দিতে দিতে একটি বালিশের দাম হয়ে যায় $38,000, একটি পর্দার দাম হয়ে যায় $50,000। এগুলো কিন্তু সব কমিশন দিতে দিতে এই অবস্থাটা দাঁড়ায়। এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তৃতীয় শক্তি আসবে কি আসবে না, সেটি আসলে নির্ভর করছে জনগণের ওপরে। জনগণ কি চায়, সেভাবেই সবকিছু। আমি বলবো যে রিজার্ভটা যাতে সেভ করে রাখে, তাহলে আমরা এটা নিয়ে কথা বলবো। আমি এটা নিয়ে কথা বলবো। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। শহীদ খান, আপনি আনমিউট করে কথা বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন শহীদ খান সাহেব। সাইদ খান, কেমন আছেন সবাই? আচ্ছা, আমার কথা হচ্ছে, এতদিন মেজর সিনহাকে নিয়ে যে কথাবার্তা হয়েছে, মেজর সিনহার হত্যা, কিন্তু উনারে কেন হত্যা করলো, কে হত্যা করলো, কি জন্য, তার কাছে কোনো তথ্য ছিল কিনা, এই নিয়ে কিন্তু কেউ কথা, আপনারা কেউ বলেননি, ঠিক আছে? কেউ একটা কথা মানে কেউ বলেননি। কেন ওনার হত্যা করা হলো? ওনার কাছে কোনো তথ্য ছিল? প্রধানমন্ত্রী যে উনি যে কাছের একটা লোক ছিল, আমরা যেটুকু জানি, কিন্তু ওনার কেন মারা হলো, ওনারা হত্যা করা হয়েছে, ঠিক আছে, সবাই জানি নিয়ে সব অনেক তোলপাড় হয়েছে, অনেকে কথা বলছে, কিন্তু কেন ওনার হত্যা করা হয়েছে এই কথাটা কিন্তু মানে কেউ, আপনারা মানে গণমাধ্যমে বলে না, ইউটিউবে বলে, কেউ বলেন নাই। মানে এটুকু আমার প্রশ্ন ছিল ইলিয়াস ভাই, কোন ফল দুজনের কাছে। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। জনাব শাহ আলম ব্রাহ্মণবাড়িয়া, বলুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনারা? জি আছি শাহ আলম সাহেব, বলুন আপনার কথা শুনি। জি আছি, আলহামদুলিল্লাহ, বলুন। জি জি শুনতে পাচ্ছি, বলুন আপনার কথা শুনি। আমাকে শুনতে পাচ্ছেন? জি আপনার কথা শুনতে পাচ্ছি। আমার একটা প্রশ্ন, আমাদের দেশ যে ক্রান্তিকালে চলছে, আমরা যে ক্রান্তিকালে সময় কাটাচ্ছি, সেই ক্রান্তিকাল কবে নাগাদ শেষ হতে পারে? একজন শান্তিপ্রিয় স্নেহ নাগরিক হিসেবে আপনাদের কাছে আমি জানতে চাই, আমাদের এই দুঃসময় কবে শেষ হতে পারে? জি জি ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। জনাব কবির, জনাব কবির, আপনার কথা শুনতে চাই। জি, আসসালামু আলাইকুম ভাইয়ারা। আমি অ্যাকচুয়ালি আপনাদের
আর ইলিয়াস ভাই এন্ড কনক স্যার ভাইয়ের প্রতিটা ভিডিও দেখে এবং নোটিফিকেশন অলওয়েজ অন থাকে আপনাদের যখনই আসেন। তো অনেকদিন ধরে ট্রাই করছিলাম, তো আজকে পেলাম। তো অ্যাকচুয়ালি ভাইয়া যা বলতে যাচ্ছি আর কি, যা বাংলাদেশে এই মুহূর্তে যা অবস্থা, অ্যাকচুয়ালি আপনারা মানে কোনো সাংবাদিক অ্যাকচুয়ালি প্রপার নিউজটা কিন্তু আমাদের দিচ্ছে না। একমাত্র আপনি ইলিয়াস ভাই যে নিউজগুলো করে ওইগুলাই আমরা অ্যাকচুয়ালি শুনি এবং ওইগুলোর উপরেই ট্রাস্ট হয়। এবং বেসিক্যালি এখন যা হচ্ছে, এখন ৭১ টিভি যা করতেছে এই মুহূর্তে আমাদের মানে বাংলাদেশে যে টাইপের নিউজ করে, অ্যাকচুয়ালি আমাদের টিভির প্রতি নিউজই দেখার প্রতি বিতৃষ্ণা এসে পড়ছে। এন্ড যা করতেছে সময় টিভি এবং আরেকটা বলতে গেলে ডিবিসি, এইসব নিউজগুলো কিন্তু এখনই আমরা মানে অ্যাভয়েড করি। এবং আমার ঘরে তো আমি নিউজ টিভি দেখা, বাংলা নিউজ দেখা তো বন্ধ করেই দিছি। অথেন্টিক নিউজ যা থাকে, যেগুলো আপনি আপনি ইলিয়াস ভাই, দেন গ্রিন চ্যানেলের একজন ভাই আছেন, উনিও করতেছেন, তো এগুলোর উপরে আমরা ট্রাস্ট করি। গ্রিন চ্যানেল মনির হায়দার স্যার, সো ওনারাই করতেছেন ওই নিউজগুলো এখন অ্যাকচুয়ালি আমাদের এখন অথেন্টিক নিউজ, এন্ড ওইগুলোর উপরে আমরা মানে ট্রাস্ট করি। এন্ড যা হচ্ছে অ্যাকচুয়ালি এখন এগুলোর উপরে এখন আমরা যা বুঝতেছি, এখন বাংলাদেশ ইজ নট রাইট পাথে এখন চলতেছে না। এখন দেখা যাক এখন কি আমরা আশায় আছি কোনো একটা কিছু হবে, এবং আমরা যদি একটা ভালো ডাইরেকশন পাই, একটা ভালো গাইডলাইন পাই, ওইভাবে যদি আমরা আগাইতে পারি, আমাদের দেশটাও ভালো থাকুক, আমরাও ভালো থাকি। ধন্যবাদ। তবে জনাব কবির, স্বৈরাচার এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলনের কোনো বিকল্প নাই। ভয় কাটিয়ে সাহস করে মাঠে নামতে হবে, না হলে কিন্তু সমস্যার সমাধান হবে না, হাউদাসী হবে একমাত্র পথ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দুজনের সঙ্গে কথা বলে আপনাদের কাছে আসছি, অতিথিদের কাছে। জনাব শরীফুল ইসলাম পলাশ। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় ইলিয়াস ভাই, কেমন আছেন? আমি আপনার অনেক বড় ফ্যান। জি আলহামদুলিল্লাহ। আমি কুমিল্লা লাকসাম থেকে আমি আপনার প্রতিটা ভিডিও দেখি ভাই। আপনার গঠনমূলক প্রতিবেদনগুলো আমার খুবই পছন্দ। জি ধন্যবাদ ভাইজান। বলেন, আপনার প্রশ্ন বলেন। আপনার কোনো জিজ্ঞাসা আছে কিনা? আমি বলতে চাচ্ছি ৭১ টিভি এভাবে ইসলাম বিরোধী কর্মকাণ্ড শেষ কোথায়? আমরা এটার প্রতিকার চাই। জি ধন্যবাদ, ধন্যবাদ। জনাব আসিফ মোহাম্মদ ইউসুফ। আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছেন? আমি আসলে ইলিয়াস ভাইকে কিছু অনুরোধ করতে চাই আর কি। অনুরোধটা হচ্ছে যে ইলিয়াস ভাই যে প্রথম থেকে মানে ভারত বিরোধী যে ভিডিওগুলা করে আসছিল ইউটিউব থেকে, এই ভিডিওগুলা এখন আমরা পাচ্ছি না, ঠিক আছে? তো ভিডিওগুলো না পাওয়ার কারণে আমরা মানে আমাদের যে আমরা ভারত বিরোধী যে আমাদের একটা মানে একটা ক্ষোভ, এই ক্ষোভটা আমরা প্রকাশ করতে পারতেছি না বর্তমানে। আর আরেকটা কথা হচ্ছে যে ইলিয়াস ভাই যে যতগুলা ভারত বিরোধী ভিডিও করেছে, সেগুলা করার মাধ্যমে আমরা এগুলা ইয়াং জেনারেশনের মাধ্যমে এগুলা ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পরে এখন যারা ভারতপন্থী ছিল, তারা এখন ভারত বিরোধী হয়ে উঠেছে। তো বর্তমানে ইলিয়াস ভাই এই ভিডিওগুলো না দেওয়ার কারণে, মানে নতুন কোন ভিডিও না আসার কারণে আমরা তাদেরকে এই মেসেজ গুলা দিতে পারতেছি না, বা ভারত বাংলাদেশের প্রতি কি আগ্রাসন করতেছে, কি করতেছে। না শুনেন, সুতরাং একটু আমি ইলিয়াস ভাই থেকে এটা একটু মানে বলতে মানে অন্য কাছ থেকে জানতেছে যে সে কেন বা ভিডিওগুলো দিচ্ছে না, এটাই আর কি। বা আমরা তো সারাদিনই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি ভাই, হয়তো এইভাবে অনুষ্ঠান করা হচ্ছে না। আপনার এমনকি নূরের মাধ্যমে বাংলাদেশে ইতিমধ্যে কমপক্ষে হলো 70% লোক ভারত বিরোধী হয়ে উঠছে। 70% লোক বাংলাদেশে। ধন্যবাদ। আমরা আসলে ভারত বিরোধী তো না, ভারতের আগ্রাসনের বিরোধী আমরা। আমিও এই কথা বলতে চাচ্ছিলাম, আমি কিন্তু ভারত বিরোধী না। ভারত আমাদের প্রতিবেশীকে কখনো কিন্তু পরিবর্তন করা যায় না। ভারত আমাদের পাশেই থাকবে, বন্ধু হিসেবে থাকবে, বড় দেশ হিসাবে, বড় ইকোনমি হিসাবে, বড় ভাই হিসাবে থাকবে, কিন্তু দাদাগিরি করতে পারবে না। দাদাগিরির বিরুদ্ধে আমরা, ভারতের বিরোধী না, কিন্তু ভারতের বিরোধী না, আমরা আগ্রাসনের বিরোধী। আমরা এই জাহিদ আপনার কথা শুনি, তারপর আমরা একটু আলোচনায় যাব। আসসালামু আলাইকুম কনক স্যার এবং ইলিয়াস ভাই, আপনাদের আসলে আমি অনেক বড় একটা ফ্রেন্ড। সবসময় আপনাদের অনুষ্ঠানে আশায় থাকি, যখন আপনারা আসবেন কিছু বলবেন এবং আমরা শুনবো। বিশেষ করে ইলিয়াস ভাই, সত্যি আপনি আমার এক মারপেটের ভাই না, কিন্তু আপনার আমার ভাইয়ের চেয়ে বেশি কিছু মনে করে, ঠিক আছে?
কারণ আপনার কথা আমার অনেক ভালো লাগে। আরেকজন আছে মেজর দেলোয়ার স্যার, তারা আমি অনেক রেসপেক্ট করি। তো আমি বেশি কথা বলবো না, আপনারা কন্টিনিউ প্রোগ্রাম গুলো করেন যাতে জনগণ, দেশের জনগণ জাগ্রত হয় এবং এই ফ্যাসাদিবাদের সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম হয়। জি, আপনাকে এটাই অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। তো ইলিয়াস হোসেন এবং ইমরান আনসারী, আমরা দেখছি যে মানুষের মধ্যে এক ধরনের আসলে হতাশা কাজ করছে। সবাই জানতে চাচ্ছেন যে আমরা কিভাবে মুক্তি পাবো এই এই জায়গা থেকে। কোনো পরিবর্তনের কথা মানুষের মুখে আসছে। পাশাপাশি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ এনেছেন, রিজার্ভের বিষয়টি। আনসারী, রিজার্ভের জায়গাটা থেকে আপনি একটু বলতে পারেন যে বাংলাদেশের অর্থনীতি তো টিকে আছে আসলে এখন রেমিটেন্সের উপরে এবং সরকারি ঋণের উপরে, মানে রিজার্ভ ভেঙে কিন্তু সরকার খাচ্ছে, মুখে বড় বড় কথা বলছে। একটু যদি আলোকপাত করেন সংক্ষেপে। আসলে আমি যদিও অর্থনীতি